বিএনপির মেরুদণ্ড কিন্তু আওয়ামী লীগের মতো সোজা না। আই রিপিট, বিএনপির মেরুদণ্ড আওয়ামী লীগের মতো সোজা না। যদি ছাত্র জনতা এবং বিরোধী দল তারা যদি এক নাগারে এক জোরে যদি আন্দোলন করে, তাহলে গভর্নমেন্টের কিন্তু মানে একটা খুবই অগ্নি পরীক্ষার মধ্যে পড়বে। সো এই বিষয়টা তাদেরকে চিন্তা করতে হবে। পাশাপাশি তারা যদি আন্দোলনে যায়, আমাদের পতিত যেই হাসিনা ফ্যাসিস্টের যে দোসররা তারা মাঠে আসবে, এই সুযোগটা করে দিবেন না। আসুন আমরা একটা সুন্দর আগামী বাংলাদেশ করি। এনসিপির উপরে চাপ সৃষ্টি করে আমরা অবাক হব না আজ থেকে 2 বছর পর বা 5 বছর পর বা ইভেন 2-4 আরো সামনে 1-2 বছর পরে যে এই বিএনপি বা আওয়ামী লীগের মতো বুর্জোয়া রাজনৈতিক দলগুলো যে এনসিপি কে গ্রাব করবে বা তাদের 2-4 জনকে ভাগিয়ে নিবে, এমনটাও অস্বাভাবিক কিছু এই ধরনের কারণ হতে পারে। আপনার একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, দিন শেষে এই ছাত্র দল কি বলে, এই ছাত্র জনতা, এই এনসিপির তরুণ যুবকরা কিন্তু বাংলাদেশের একটা দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছে। এটা আমার কথা না, এটা জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন। জনাব মির্জা আব্বাস সাহেব কেঁদে কেঁদে বলেছেন এই আমার ভাই আমেরিকাতে মারা গেছে, দেখতে যেতে পারেন নাই এবং তাদের কারণে আমরা মুক্ত হতে পেরেছি। মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতো লোক বলেছেন যে এই ছেলেরা আমাদেরকে নতুন একটা স্বাধীনতা এবং নতুন দেশ গড়ার একটা অবারিত সুযোগ তৈরি করে দিয়েছেন। তারপরে হচ্ছে আপনার রিজভী সাহেব, তিনিও কিন্তু বলেছেন, তিনি কেঁদে বলেছেন, এটা সবাই দেখেছে, কেঁদে বলেছে এই ছেলেপেলের বদৌলতে তারা স্বাধীন হতে পেরেছে, মুক্ত হতে পেরেছে। কিন্তু এত তাড়াতাড়ি আমরা স্বৈরাচারী ফ্যাসিস্ট কি করে হয়ে যাই? এটা অনেক বড় চিন্তার বিষয়। আপনি দেখেন এই ছেলেদের এই ছেলে মানে আমি এখানে গোটা আন্দোলনটাকেই বোঝাতে চাচ্ছি। তাদের আন্দোলনের কারণে আজকে যেই নির্বাচনটা 29 সালে হওয়ার কথা ছিল, এটা 26 সালে হয়েছে। যেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে যেতে পারতেছিলেন না, ইভেন তার বক্তব্য প্রচারে বাংলাদেশে নিষেধাজ্ঞা ছিল, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। তিনি বেগম খালেদা জিয়ার জানাজাতে অংশগ্রহণ করতে পেরেছে, আরো এরকম অজস্র বলা যায়। তাহলে আজকে এমন কি ঘটনা ঘটে যাচ্ছে? শুধু কি নাসিরউদ্দিন পাটোয়ারির মুখের ভাষার কারণেই? হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারির মুখের ভাষা যদি এমনটাই হয়, আমরা দেখেছি এটা শালীনতা, আমি তাকে ডিফেন্ড করব না। তার যে ভাষার শালীন হওয়া দরকার, যে মার্জিত হওয়া দরকার, কিন্তু এর মানে তো এটা না আপনি তার উপরে আক্রমণ করবেন। তার শালীনতার, তার মুখের ভাষার কারণে তো আপনি তার উপরে আক্রমণ করতে পারেন না। এটার অধিকার পুলিশের নাই। আপনি একটা কথা ভুলে গেলে চলবে না। এখনো পর্যন্ত প্রশাসনের সিংহভাগ লোক কিন্তু আওয়ামী দোসর, ফ্যাসিস্ট দোসর। তারা প্রতি পদে গভর্নমেন্টকে বিপদে ফেলতে চাবে। আপনি সেই বিপদের সুযোগটা কেন তৈরি করে দিবেন? দিন শেষে সমস্ত মানে নেগলিজেন্স, সমস্ত দোষ কিন্তু গভর্নমেন্টের ঘাড়ে এসে পড়বে। আপনি এটা ভুলে গেলে তো হবে না। আপনাকে বুদ্ধিমত্তার সাথে পলিটিক্স করতে হবে। বিএনপি তো অনেক পুরাতন দল, আজকে নিয়ে এবার তারা 3-4 বার ক্ষমতা, দেশ রাষ্ট্র চালাচ্ছে, এত ইম্যাচিউর আচরণ করলে তো তাদেরকে হবে না। আপনি যেটা ইব্রাহিম ভাই যেটা বলেছেন যে বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি মানে মানুষকে উস্কে দিচ্ছে। আমি ধরে নিচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারি যে তার যে ভাষাগুলো, উই ডোন্ট সাপোর্ট এন্ড দিস ইজ নট দ্য সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ এট অল, ঠিক আছে? কিন্তু তাই বলে কি আপনি তার পিছনে পুলিশ লেলিয়ে দিবেন, ছাত্রদলকে লেলিয়ে দিবেন? এটার অধিকার তো আপনাকে দেওয়া হয়নি এবং এটা রাষ্ট্রীয় মানে রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। আপনি জনাব ইব্রাহিম ভাই অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ, তিনি বারবার একটা কথা বলতেছেন। আগে যেমন আওয়ামী লীগ বলতো বিএনপি জামাত, এখন বিএনপির ভাই বা বিএনপির নেতৃবৃন্দ বলা শুরু করেছে এনসিপি জামাত। এটা আপনি বলতে চাচ্ছেন যে এনসিপি জামাত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এই কথাটা তো সাপোর্ট করে না আপনার দলীয় বা আপনার যে প্রধান ব্যক্তিত্ব যারা রাজনীতিবিদ রয়েছে তাদের। কারণ জনাব তারেক রহমান নিজে বলতেছে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে সবচাইতে গঠনমূলক এবং সুন্দর সুসম্পর্ক বর্তমান বাংলাদেশে যাচ্ছে। সবচেয়ে বিগত দিনে এ ধরনের সম্পর্ক ছিল না। আপনি মির্জা ফখরুল ইসলাম সাহেব একই কথা বলেছে, বর্তমান যে কনস্ট্রাকটিভ
যে পারফরম্যান্স বিরোধী দল করতেছে সংসদে, তার প্রশংসা করেছে ইভেন সালাউদ্দিন সাহেবের মতো লোক। তাহলে আপনি যে বলেন যে এটা অস্থিতিশীল করতে চাচ্ছে, এই কথাটা একেবারেই অযৌক্তিক, ঠিক না। তারপরে হচ্ছে ধরেন বিপ্লবের কথাটা, যেই কথাটা বলেছেন, বিপ্লবের পরে ছাত্ররা কি বলে ক্ষমতার ভাগীদার হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের, এটা কোনো দেশের নজির নেই। আমি শ্রদ্ধার সাথে একটু আমি ইব্রাহিম ভাইকে মনে করিয়ে দিতে চাই, একটু রিফ্রেশ করে দিতে চাই। সেটা হচ্ছে বিপ্লবের পরে বিপ্লবীরাই সবসময় সরকার গঠন করে, পৃথিবীর ইতিহাস এটাই। আপনি ফ্রান্স বিপ্লব দেখেন, জার্মানি দেখেন, ইভেন আপনি নেপালে দেখেন, নেপালের ছাত্রই কিন্তু সরকার গঠন করেছে। আপনি সিরিয়াতে দেখেন, সিরিয়া এই গত বছর মার্চে যেই হলো, বিপ্লবের পরে সবসময় বিপ্লব। কিন্তু আনফরচুনেট বাংলাদেশে বিপ্লবের পরে বিপ্লবীরা সরকার গঠন করেনি, গঠন করেছে মানে তারা সুশীলদেরকে নিয়ে সরকার গঠন করেছে, যেটা এটাই হচ্ছে দুর্ভাগ্য। তারপরে হচ্ছে যে বিষয়টা হচ্ছে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে এই যে দায়টা, যে আলিফের যে চোখ নষ্ট হলো, এই দায়টা আসলে কে নিবে? এই দায়ভারটা মোট, যদি আমি কনক্লুশনটাকে আগে বলি, এটা হচ্ছে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, এর জন্য চরমভাবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীকেই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, বিরোধী দলীয় প্রধান তিনি ইতিমধ্যে আলিফকে দেখতে গিয়েছেন। পাশাপাশি ইব্রাহিম ভাই যেটা বলেছে এটাও সুন্দর, প্রশংসার দাবি রাখে। সেটা হচ্ছে সরকারি দলের কোনো দায়িত্বশীল মন্ত্রী বা কোনো কর্মকর্তা যদি ইতিমধ্যে আলিফকে দেখতে যেত, তাহলে একটা সুন্দর এক্সাম্পল হতো। সে কোন দল করে রিগার্ডলেস, আপনি দেখেন একটা যেই ছেলেটা 17 বছরের যেই যুবকটা কিছুদিন আগেও একটা চোখ দিয়ে দেখতো, আজকে তার সেই চোখটা নাই। এই চোখ জীবনে আর দেখতে পাবে না। আপনি একটু চিন্তা করেন তো, আজকে যদি আমার একটা চোখ না থাকে তাহলে কেমন হবে? হাউ পেইনফুল ইট ইজ। এই এই যে চোখ তুলে নেওয়ার, এটা তো আওয়ামী আচরণ, এটা ফ্যাসিস্টদের আচরণ। আমরা বিগত সময় দেখেছি ফ্যাসিস্টরা মানুষের হাত কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, আয়না করে নিয়ে বন্দী করেছে। এটা তো ফ্যাসিস্টদের। আচ্ছা, আপনি যদি এই যে গত ১০০ দিনের, মানে এখন ৬ মাসের হিসাবটা তো আমি ঠিক বলতে পারতেছি না, বাট গত ১০০ দিনের যদি গভর্নমেন্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রী যদি পারফরমেন্সে দেখেন, খুন হয়েছে ৬০৫টা, আপনার ছিনতাই হয়েছে ২৯৪টা, অপহরণ ১৯৬, মব হয়েছে প্রায় ৮০টার মতো, মবের কারণে নিহত হয়েছে ৩০-৩১ জন। এটা তো চরমভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা। এটা কোনো অবস্থাতে এখন নতুন করে যদি আপনি মব তৈরির যদি বলা হয় যে মব বা অস্থিতিশীল অবস্থা তৈরি, এই অস্থিতিশীল অবস্থার জন্য দায়ী হবে তো সরকার। কোন অবস্থাতে আপনি এইটা বিরোধী দলের উপরে চাপিয়ে দিতে পারবেন না। সরকারের চামড়া অনেক মোটা হতে হবে। হাতির চাইতেও তাদের চামড়া অনেক বেশি মোটা হতে হবে। আপনাকে, আর বিশেষ করে পতিত হাসিনা সরকার তো অলরেডি, পতিত হাসিনা সরকার একটা গুড নাম্বার অফ পিপল আর অন দ্য গ্রাউন্ড। তারা তো গ্রাউন্ডে রয়েছে। তারা আপনাকে প্রতি পদে, পদে বিপদে ফেলতে চাবে। আপনাকে একটা গর্ত খুঁড়ে রেখেছে। সেখানে আপনি পা দিতে যাবেন কেন? এইটাই তো আপনার পলিটিক্যাল ম্যাচুরিটি। এটাই তো আপনাকে বুঝতে হবে। আপনি শুধু এনসিপির জন্য আপনি কি বলে এই এনসিপি কে দোষারোপ দিবেন নাসরুদ্দিন পাটোয়ারি, এটা ডাজন্ট মেক এনি সেন্স। এটা একেবারেই না। পরিশেষে যেই কথাটা আসলে বলতে চাই, ভাই আসেন, যেটা গত ১৭ বৎসরের জগদ্দল পাথর স্বৈরাচারী হাসিনা সরকার এর পতন হয়েছে, আমরা একটা সুন্দর দেশ পেয়েছি। বর্তমানে বাংলাদেশটা খুবই ভালনারেবল একটা সিচুয়েশন রয়েছে। দেশে বিদেশে প্রচুর ষড়যন্ত্র রয়েছে। আমরা চাই না এই গভর্নমেন্টটা ফেল করুক। এই গভর্নমেন্টটা ফেল করলে আবার একটা কিন্তু লম্বা সময় এর আমাদেরকে কাফারা দিতে হবে। তো সরকারের দায়িত্বশীল আচরণের মাধ্যমে এবং প্রত্যেকটা নাগরিকের তার মত প্রকাশের স্বাধীনতা যাতে এনজয় করতে পারে, সেটা যেমন দিতে হবে। আমরা যাতে আবার মত প্রকাশের মাধ্যমে যাতে আমরা কি বলে মত প্রকাশের এই স্বাধীনতার নামে যাতে এমন কোনো কথাবার্তা না বলি, সেটা যেমনি খেয়াল রাখতে হবে।
বিশেষ করে গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের আচরণটা যাতে ফ্যাসিস্টদের মতো না হয়। আবার সেই উপরের নির্দেশ দিয়ে পুলিশদেরকে এত তাড়াতাড়ি মাঠে নামাবেন না। এটা যদি হয় তাহলে এটা আপনাদের জন্য বিপদ হবে। পরিশেষে একটা কথা বলে শেষ করি যে বিএনপির মেরুদণ্ড কিন্তু আওয়ামী লীগের মতো সোজা না। আই রিপিট, বিএনপির মেরুদণ্ড আওয়ামী লীগের মতো সোজা না। যদি ছাত্র জনতা এবং বিরোধী দল তারা যদি এক নাগাড়ে এক জোটে যদি আন্দোলন করে তাহলে গভর্নমেন্টের কিন্তু মানে একটা খুবই অগ্নি পরীক্ষার মধ্যে পড়বে। সো এই বিষয়টা তাদেরকে চিন্তা করতে হবে। পাশাপাশি তারা যদি আন্দোলনে যায়, আমাদের পতিত যেই হাসিনা ফ্যাসিস্টের যে দোসররা তারা মাঠে আসবে, এই সুযোগটা করে দিবেন না। আসুন আমরা একটা সুন্দর আগামী বাংলাদেশ গড়ি।